বলল না সে নিজেই ডাক্তারের সঙ্গে আলাপ করেছে। অনিন্দিতা অল্প হতাশ হলো। সামনে বর্ষা মানবটির মাঝারি আকারে চুলের রাজ্যে আঙুল ডোবালো। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কি দেখছেন? চোখে চোখ না পড়লেও ইজানের নিগুড় চোখে চাউনি উপলব্ধি করতে পারছে না সে। এমন গাঢ় নীলিন দৃষ্টি আগে তার চিত্তে প্রকম্পন ধরিয়ে দিত, এখন উল্টো তাকে মুগ্ধতায় ডুবে যেতে হয়। ইজান ধীরে সুস্থে মুখ খুলে, কোনো তাড়াহুড়ো নেই, জড়তা নেই, অকণ্ঠ গম্ভীর এক স্নিগ্ধ স্বরে সে প্রশ্নটা জবাব দেয়। আমার শক্ত হৃদয়ের ধ্বংস। সুজলা ধীর স্থির ভঙ্গিতে ভিড়িয়ে রাখা দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলেন, একদম গুটি গুটি পায়ে। নৈশব্দ। জেগে থাকা অনিন্দিতাকে দেখে কোনরূপ তাড়াহুড়ো দেখালেন না, কেবল গলা ছেড়ে ধীমে স্বরে বলতে লাগলেন, ঘুমাওনি এখনো? হাতে তখন একটা একাডেমিক বই ধরা। অনিন্দিতা একপাশে কাত হয়ে শুয়েছিল। আজ করেছিল কামিনী এসেছেন, কিন্তু তার ধারণা ভুল। ও চকিতে উঠে বসতে চায়। তা দেখে তড়িঘড়ি করে সুজলা এগিয়ে আসেন, গম্ভীর গলায় বলেন, আস্তে। অনিন্দিতা হাসার চেষ্টা করে, বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে বই রাখে পাশে, বলে, আপনি এই সময়? তোমার শাশুড়ি আজ জলদি ঘুমিয়ে গেছে। শশীটাও কি কাজে ব্যস্ত যেন। কিচেনে গিয়ে দেখলাম ফল কেটে রাখা, এগুলো না খেলে তো নষ্ট হবে, তাই ভাবলাম আমি নিয়ে আসি। অনিন্দিতা এতক্ষণে খেয়াল করে সুজলার হাতে একটা হাফ প্লেট, তাতে হরেক রকমের ফল ভর্তি। দেখতে লোভনীয় লাগলেও সে বড়জোর 2 পিস খেতে পারবে। তবুও প্লেটটা হাতে নিয়ে বিছানায় রাখলো, বলল, বসুন না। না না, প্রয়োজন নেই। বসুন চাচি, এখন তো ঘুমাবেন না। সুজলা বসলেন ঠিক 4 হাত দূরত্ব রেখে, বিছানার একদম শেষ প্রান্তে। চারদিকে চোখ বুলালেন একবার। ইজান আসেনি এতক্ষণে? দেরি হবে। তুমি ঘুমালে না যে? ঘুম আসছিল না, তার উপর পড়া জমে যাচ্ছিল। কয়েক মাস পরেই তো পরীক্ষা। ও, তবে এই সময় রাত জাগা ভালো না। জি জানি। আচ্ছা, উঠি। অনিন্দিতা নীরবে সম্মতি দিতেই উনি চটপট পায়ে বেরিয়ে গেলেন। খুব সম্ভবত তার ইজানকে কোনো কারণে দরকার। তার চোখ মুখের ভাবভঙ্গি অন্তত তাই বোঝাচ্ছেন। অনিন্দিতা এক পলক ফলগুলোর দিকে চেয়ে হুশ করে নিঃশ্বাস ফেলে। এখন আর খেতে মন চাইছে না। প্লেটটাকে সম্পূর্ণ অদেখা করে সে মোটা বইটা হাতে তোলে। আধ ঘন্টা পেরোনোর পূর্বেই জুতোর গটগট শব্দ শোনা গেল। অনিন্দিতা ঘাড় বাঁকাতেই দেখতে গেল দরজার সামনে জুতো খুলছে ইজান। সেইক্ষণে তার দৃষ্টি আটকালো অনিন্দিতার দিকে। সে পা নামিয়ে বসতে বসতে জিজ্ঞেস করলো, জুতো আগে খুললেন না কেন? আর বলো না, তাড়াহুড়ায় খেয়ালই করিনি। সেইতে এসে দেখলাম পায়ে যে জুতা রয়ে গেছে। অনিন্দিতা কপাল চাপড়ায় বিদ্রুপ করে বলল, হ্যাঁ, জুতো খোলার রিমাইন্ডার দেওয়ার জন্য মানুষ প্রয়োজন এখন। ইজান দূর থেকেই সরু চোখে তাকালো, বলল, মজা করো না তো, তুমি এখনো জেগে আছো কেন? এমনি। ইজান আলগোছে দরজা আটকায়। পরপরই তার ভাবমূর্তি পাল্টে যায়। রুক্ষ স্বরে বলে, এমনি আবার কি? তোমায় না বলেছি আগে আগে ঘুমিয়ে যেতে? বলিনি? অনিন্দিতা ফ্যালফ্যাল করে তার এই দ্রুত রূপ পরিবর্তন দেখলো। এরপরে আচমকা সে খিলখিল করে হেসে ফেলল। হাসির জোর এতই বেশি যে হাসতে হাসতে তার চোখ দুটো ঝাপসা হয়ে এলো একসময়। মৃদু গলায় সে বলল, বাপরে, গিরগিটিও এত দ্রুত রং পাল্টায় না। কি আশ্চর্য, তুমি আমায় গিরগিটির সঙ্গে কম্পেয়ার করছো? তোমার ভয় লাগে না আমাকে? জবাবে 2 ধারে মাথা নাড়ায় অনিন্দিতা। ইজানের মুখমণ্ডল স্পষ্ট হতাশায় ছেড়ে যায়। বিড়বিড় করতে করতে সে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। তন্মধ্যে ফলের প্লেটটা অন্যদিকে রেখে সোজা হয়ে বসে অনিন্দিতা। মাথার চুলগুলো ঘুমানোর আগে বেনি করতে হবে। এই কাজের দায়িত্ব ইজানের চুলে বেনি করা ছাড়া অনিন্দিতা যে কোনোভাবেই ঘুমাতে পারে না। ইজান হাত মুখ ধুয়ে এসে বিছানায় উঠে বসলো। হাঁটুতে ভর দিয়ে উঁচু হলো। তারপর হাত লাগালো অনিন্দিতার লম্বা চুলে। অনিন্দিতার তখন ঘুমে আলুথালু অবস্থা। এত আরাম আয়াসে ঘুম না এসে পারে? ইজান ফিসফিস করলো, ওরা ঘুমিয়ে গেছে? কারা? ঘাড় বাঁকায় অনিন্দিতা। ইজান ভুরু নাচিয়ে একদৃষ্টে তাকায় পেটের দিকটায়। অনিন্দিতা হেসে ফেলে, মনে তো হচ্ছে ঘুমিয়ে গেছে। তাহলে ওদের মাকে একটু আদর করি। বেনি করা শেষ তখন। হেয়ার ব্যান্ড চুলের শেষ ভাগে বেঁধে ইজান গায়ে নিয়ে হেলান দিয়ে বসলো। 2 হাত প্রসারিত করে বলল, আসো তো, বুকে আসো। অনিন্দিতা ধীরে সুস্থে মাথা রাখলো শক্ত বুকটায়। কি অদ্ভুত নরম, তুলতুলে বালিশও এত আরাম লাগে না, অথচ শক্ত বুকটায় মাথা রাখলে নির্ভর হয়ে যায় সে। তোমার খারাপ লাগে না অনি? কেন?
এই যে পড়াশোনাটা রুটিন মাফিক করতে পারছো না? না, লাগে না। ইজান চুপ হয়ে যায়। একটা হাত তার অনিন্দিতার কাঁধে, আরেকটা পেটের ওপর। ফুলো পেট সহ তাকে দেখতে কি যে সুন্দর লাগে। ইজান চোখ সরাতে পারে না, নির্নিমেষ চেয়ে থাকতে মন চায়। এই প্রেগনেন্সি জার্নিতে অনিন্দিতার তেমন কোনো সমস্যা হচ্ছে না, এজন্য খোদার কাছে কত শুকরিয়া যে আদায় করে ইজান। তবে খাওয়া দাওয়া বেশি করা উচিত, যেটা অনিন্দিতা মানতে পারে না। সে দেখতে আগে থেকে গোল গোল হলেও খাবার খায় কম, এখন তার পরিমাণ আরো কমেছে। পাশে রাখা ফলের প্লেটটা চোখ এড়ায়নি ইজানের। খানিকক্ষণ বাদেও মৃদু কণ্ঠে বলল, কিছু খাও অনি, খিদে পেয়েছে না? হা করো। ইজান হাত বাড়িয়ে এক পিস আপেল তুলে পাতলা ঠোঁট দুটোর উপর রেখে বলে। অনিন্দিতার চোখ বুজা, তবুও সে অনুভব করলো ইজান মায়া নিয়ে তাকিয়ে আছে। এখন না খেলে তার দৃষ্টি পাল্টে যাবে, রাগ দেখাবে, তাই ও হা করলো। সঙ্গে সঙ্গে মুখের ভেতর এক টুকরো আপেল গুজে দিল ইজান। চুলের উপর শব্দ করে চুমু খেয়ে বলল, তুমি আমার সব কথা শোনো, গুড গার্ল। আপেল চিবানোর ক্ষণে আবারও শব্দ করে হেসে ফেলল অনিন্দিতা। নিভু নিভু চোখে তাকে অপলক দৃষ্টিতে দেখে নিল সুদর্শন মুখের কৌতুক ছড়ানো চওড়া হাসিটা। দীর্ঘদিন পর অতসীর সঙ্গে শরতের দেখা হলো হসপিটালের করিডরে, ওটির সামনে। বাইরে তখন বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। শরৎ এসেছে পায়ে হেঁটে, রিক্সা গাড়ি কিছুই পায়নি, সেজন্য বেশ অনেকটাই ভিজে গেছে সে ব্যস্ত পায়ে ওটির সামনে পৌঁছাতেই দেখলো মোটামুটি সবাই হাজির। রাত বাজে তখন 9টা। একপাশে সারিবদ্ধ হয়ে খন্দকার নিবাসের লোকজন দাঁড়িয়ে, অন্য পাশে অতসীরা সবার চিন্তিত মুখ পরক করে শরতের দৃষ্টি আটকালো অতসীর পানে। সে নড়ে চড়ে দাঁড়ালো গভীর দৃষ্টিতে, ভ্যাবলাকান্তের ন্যায় প্রথমবারের মতন তাকিয়ে রইল অতসী নামক মেয়েটার দিকে। হাস্যোজ্জ্বল চোখে মুখে তার কৃত্রিম গাম্ভীর্য ধারণ করা, দেখতে কিছুটা মলিনও লাগছে, তবে গায়ের রংটা অদ্ভুত সুন্দর, দীপ্তি ছড়াচ্ছে, স্বচ্ছ লাগছে, একদম বৃষ্টির পানির মতন। শরতের ধ্যান ছুটে মনিমের ডাকে ভেবাচাকা খেয়ে শরৎ ঘাড় পাকায়। ডান পাশে মনিম দাঁড়িয়ে, কপাল সংকুচিত। শরৎ তাকাতে সে বিরক্তি ছড়া কণ্ঠে বলল, কতক্ষণ ধরে ডাকছি ভাই, কই হারিয়ে গেছিলা? হারাবো কেন, অমনি এদিক ওদিক তাকাছিলাম। যাই হোক, ভাই ডাকছে, দেখো। মনিম ইশারা দিয়ে ইজানকে দেখায়। শরৎ তাকায় ওদিকে। সামনের একপাশে দাঁড়িয়ে ইজান, তীক্ষ্ণ দৃষ্টি এদিকেই নিক্ষিপ্ত। এমন সিরিয়াস মুহূর্তেও ইজানের বাজ পাখির দৃষ্টি তার দিকে, অতসীও তার পাশে। শরৎ ঢোক গিলে অস্বস্তিতে গাঢ় হয়। ভাইকে তবে বুঝে ফেলল ইজানের মন আনচান। একটু পরপর সে অস্থির হয়ে পায়চারি করছে। ওটির লাইটের দিকে বারবার চোখ যাচ্ছে। ঘন্টা কয়েক তো পেরোলেই, আর কতক্ষণ? ভাবতে ভাবতে তার শরীর টলে ওঠে। দেয়ালে পিঠ ঠেকিয়ে মাটিতে ঢলে পড়তেই বাকিরা হুমড়ি খেয়ে পড়ে তার দিকে। ইয়ামিন হই হই সুরে চেঁচায়, ভাইয়া কি হয়েছে? ইমাদ আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, তোমার কি খারাপ লাগছে, মাথা ঘুরাচ্ছে? একটু দূরে জাফর দাঁড়িয়েছিলেন, তার পাশে আফরোজা। তাকে রেখে জাফর এগিয়ে এলেন তড়িৎ গতিতে, ঝুঁকে হাত রাখলেন ইজানের কাঁধের ওপর। কিছু জিজ্ঞেস করার পূর্বে ইজান এলোমেলো স্বরে বলে, আমার টেনশন হচ্ছে আঙ্কেল। কামিনী অদূর থেকে ছেলেকে পলকহীন দেখে গেলেন। 1 বছর পেরোতে না পেরোতে ছেলের বিস্তর পরিবর্তন। মনে মনে হাসলেন তিনি, দোয়া করলেন যেন পুত্রবতী শরীর সালামতে ফিরে আসে। জাফর কিছু বললেন না, হয়তো কিছু বলার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ওটির লাইট নিভে যায়। ভেতর থেকে বাচ্চাদের কান্নার শব্দ আসে, একই সঙ্গে একই সুরে। ইজান থমকায়, ওটির দরজা খুলে যায়। ডক্টর বের হন ত্রস্ত পায়, সঙ্গে নার্স। দুজনের হাতে সফেদ তোয়ালে পেঁচানো 2টো বাচ্চা, ঠোঁট উল্টে কেঁদে চলেছে। ডক্টর নার্স এগিয়ে আসার পূর্বে লাফিয়ে দাঁড়ায় ইজান। তড়িঘড়ি করে এগোতেই ডক্টর তার দিকে বাচ্চাটাকে বাড়িয়ে দেন, চাপা স্বরে বলেন, অভিনন্দন, ছেলে হয়েছে। আমার ওয়াইফ। শি ইজ গুড, কেবিনে শিফট করলে দেখতে পারবেন। দুজনেই ছেলে? ডক্টর হেসে সম্মতিসূচক মাথা দোলান। ইজান ছোট্ট দেহটা কোলে নেয়। নার্সের কাছে তখন কামিনী এসে দাঁড়িয়েছেন, হাত বাড়াচ্ছিলেন তখনই তার ছেলে বাদশাধে চটপট কণ্ঠে বলে, ওকেও আমি নিব। একসঙ্গে দুজনকে নিতে অসুবিধা হবে স্যার। নার্সের কথা ইজান মানল না। কামিনী চোখ রাঙানোর পরই সে দমল। পরপরই এগিয়ে এসে আলতো করে চুমু খেলো 2 ছেলের মাথায়। ওদের নিয়ে যাওয়ার পূর্বে অতসী এগিয়ে এলো, কাচুমাচু মুখে বলল, আমি নেব কোলে। কামিনী সঙ্গে সঙ্গেই তার কোলে দিয়ে দিলেন। ইজানের কাছে বড়জন, মিনিট 6 তফাৎ শুধু।
দেখতো একই রকম। বাকিরা তখন মুখিয়ে আছে কোলে নিবে বলে। শরৎ কোনোখানে পাশে এসে দাঁড়িয়েছে, খেয়ালে নেই অতসীর। সে তখন বাচ্চাটার সঙ্গে বিড়বিড় করে কি যেন বলছে। শরৎ বিচলিত হয়, এই মেয়ে পাগল, এইটুকুনি বাচ্চার সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। সে কান খাড়া করে, শুনতে পায় অতসী বিড়বিড় করছে, বাবু আমি তোমার একমাত্র খালামণি, চিনে রাখো। শরৎ ঠোঁট কামড়ে তার দিকে সরাসরি চায়। বিচলিত ভাব উদাও হয়। আশ্চর্যজনক ব্যাপার, মেয়েটাকে আজ ছোট লাগছে না, দেখতে বড় বড় মনে হচ্ছে। সবে তো স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা ফেলল, তার মধ্যে এত পাল্টালো কি করে? ভাবনার ফাঁকেই অতসী চোখ তুলে তাকায়। চার চোখের দৃষ্টি মিলিত হতেই লজ্জায় মাথা নুয়ে ফেলে সে। শরৎ তখনও একই ভঙ্গিতে চেয়ে, হেরফের নেই। সে মোহগ্রস্তের ন্যায় চাপাস্বরে ডাকলো, অতসী। জি জি। সম্বিত ফিরে পাওয়ার মতন মাথা ঝাঁকালো শরৎ। চোখ বুজে লম্বা দম ফেলে বলল, ওর বাবার কাছে দাও ওকে। কেন? আজান দেবে। আচ্ছা। ইজান তখন কোলের জনকে কামিনীর কাছে দিয়ে এদিকে তাকিয়ে আছে, কপাল ভয়ানক কুচকানো, সারস দৃষ্টি। শরৎ তার চোখে তা দেখে সতর্ক হয়। অতসী ধীর পায়ে ইজানের দিকে এগিয়ে গিয়ে যায়। ইজানের কোলে ছোটজনকে দিয়ে এসে দাঁড়ায় পূর্বের স্থানে। শরৎ তখনও সরেনি। মুনিম তার মুখোমুখি দাঁড়িয়ে, চোখাচোখি হতেই সে ভুরু নাচায়, কুটিল হেসে চোখের ইশারায় বোঝায়, দারুণ বানিয়েছি। শরৎ কটমটিয়ে ছিটকে দূরে সরে, যেন সবেমাত্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে সে। যমজ বাচ্চা দেখে খুশিতে আত্মহারা হওয়া খন্দকার নিবাসের লোকজনদের এই মুহূর্তে অবস্থাটা বেগতিক পর্যায়ে। একজন থামলে আরেকজনের কান্না শুরু, অথচ কিছুক্ষণ আগেই তারা খাওয়ানো হয়েছে। আনন্দিতা তখন বেডে চোখ বুজে পড়ে আছে। ছেলেদের চেঁচামেচি শুনতেও তার ভালো লাগছে। একজন তার পাশে শুয়ে আছে, আরেকজন দাদির কোলে। অনবরত থামাথামি ছাড়া সুর তুলে কেঁদে চলেছে। কামিনী দক্ষ হাতে সামলাচ্ছেন, তবুও ইজান তার পিছু পিছু ঘুরছে, বলছে, মামুনি আমার কোলে দাও। কামিনী বিনা বাক্য ব্যয়ে দিয়ে দিলেন। বড় হাত দুটো দিয়ে ছেলেকে আঁকড়ে ধরল ইজান। ঢোক গিলল বার কয়েক। এত ছোট একটা শরীর। ও সাবধানে পায়ে হেঁটে অনিন্দিতার কাছে এসে বোঝার চেষ্টা করে সে জেগে আছে কিনা। ব্যর্থ হয়ে শেষমেশ ডাকে, জেগে আছো? শরীরে চেতনা ফিরতে শুরু করেছে সবে। ব্যথার অস্তিত্ব এখন আপাতত নেই, তবে কথা বলার শক্তিটুকু জোগাতে অনিন্দিতার বেগ পোহাতে হচ্ছে। ও কেবল পিটপিট করে চোখ মেলে তাকালো। ইজান অসহায় চোখে তাকিয়ে মৃদু গলায় বলল, ব্যথা হচ্ছে? অনিন্দিতা কোনো মতে মাথা নেড়ে বোঝালো ব্যথা হচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ইজান। এক ফাঁকে কামিনী বেরিয়ে গেছেন। করিডোরে তখন হৈহুস্তোল কাণ্ড। এদিকে বড়সড় কেবিন জুড়ে কেবল 4টি প্রাণের অস্তিত্ব, দুজন সদ্য জন্মানো শিশু আর তাদের মা বাবা। কোলেজন কান্না থামিয়েছে, ঘুমিয়েও গেছে ইতিমধ্যে। ইজান বুক ভরে দম টেনে চওড়া হাসে। একপাশে বসতে বসতে বলে, অনি সবাই বলছে ছেলেরা আমার মতো দেখতে হয়েছে, তোমার কি মতামত? পেটে ধরলাম আমি, আর দুনিয়ায় আসতে না আসতেই বাপের সঙ্গে মিল খোঁজা শুরু করে দিল সবাই। কপাল কুচকে আসে তার। ইজান আবার হাসে। বুকের সঙ্গে ছোট্ট শরীরটা আর একটু মিশিয়ে রাখে খুবই যত্ন সহকারে। সে বাচ্চা সামলাতে আনাড়ি, অপরিপক্ক। ইয়ামিন এমাতকেও সে খুব কমই কোলে নিয়েছে শৈশবে, কারণ তার ভ্রান্ত ধারণা ছিল তার বিশাল বিশাল হাত দুটোর ফাঁক গলিয়ে বাচ্চা ফসকে পড়ে যাবে। এমন অদ্ভুত ধারণা এখন আর সে লালন করে না, কারণ সে এখন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ ছেলেদের সবকিছু সে একা হাতে সামলানোর চেষ্টা করবে। অনিন্দিতা যাতে বাড়তি চাপ অনুভব না করে। শতব্যস্ততায় আর নিজের রিসেপশনের আয়োজন করা হয়ে ওঠেনি ইজেনের। অনিন্দিতাও শরীরের কথা চিন্তা করে এ ব্যাপারে নাকচ করে দিয়েছে। দিব্য সিনথিয়ার বিয়ের দিন শুধুই পেঁচাচ্ছে। দিব্যর মা বাবা দেরি করতে চান না, তাই ওনারা আজ হাজির হলেন। আজ ইজানের 2 ছেলের আকিকা খুবই আড়ম্বরপূর্ণ আয়োজনে তা সম্পন্ন হবে। সেই উপলক্ষে মোটামুটি সব আত্মীয় স্বজনও এসেছেন। বাড়ির অবস্থা রমরমা। অতসী মায়ের সঙ্গে আগে আগে এসেছে। বাবা আসবেন অফিস শেষ করে। আফরোজা কামেনের কাছে গেলেন। অতসী তাই একা একাই অনিন্দিতার রুমে গেল। রুমে তখন সুভাও ছিল। অতসী গুটি গুটি পায়ে অনিন্দিতার কাছে ঘেঁষে দাঁড়ালো, ডাকলো, আপি। অনিন্দিতা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে যাচ্ছিল এক মনে। অতসী তার ধ্যান ভাঙতে সে ফিচেল হাসে, বলে, এসেছিস? তখনই বিছানার মাঝখানে শুয়ে থাকা একজন বিকট শব্দে কেঁদে উঠল। সুভার কোলে তখন আরেকজন। অনিন্দিতা পিছু ফিরে চেয়ে হতাশ নিঃশ্বাস ছাড়ল। এই না ঘুম পাড়িয়ে এলো। অতসী চটপট পায়ে বিছানার কাছে এলো, বলল, আমি ইভানকে দেখছি, তুমি নিশ্চিন্তে রেডি হও।
বলতে বলতে সে ইহাবকে কোলে তুলে ফর্সা গালে চুমু দিয়ে বলে, এ বড় না ছোট? শোভা পাশ থেকে জবাব দেয়, ছোট। অতসী হাসে। খালি গুলিয়ে ফেলি। তন্মধ্যে তার চোখ যায় সুভার কোলের উপর। ভুরু নাচিয়ে সে বলে, কি ইয়াজ বাবু, কি দেখো? শরতের শরীর ম্যাজব্যাজ করছে। কাল রাতে এক ফোঁটা ঘুম হয়নি। শুধু কাল রাত না, গত এক সপ্তাহ যাবৎ তার চোখে এক চিলতে স্বস্তির ঘুম ধরা দেয়নি। কারণটাও খুবই শ্রুতিকটু। এই কারণ কাউকে বললে সে নির্ঘাত শরৎকে তিরস্কার করবে, কটাক্ষ করবে। শরৎ আবার এসব ব্যাপারে খুবই সচেতন। সে চায় না তাকে কেউ বিদ্রুপ করুক। তার আত্মসম্মানবোধ প্রখর, তীব্র। মুনিম সে কখন থেকে দেখে চলেছে। শরৎ গভীর ভাবনার মধ্যে তলিয়ে গেছে যেন। 2 বার ডাক দিয়েও বিশেষ লাভ হলো না। সে একই ভঙ্গিতে বসে কি যেন ভেবেই চলেছে। এবার মুনিম তার কাঁধ ধরে একটা ঝাঁকে দিল, ব্যস্ত গলায় ডাকলো, ভাই, ও শরৎ ভাই, কি এত ভাবো? শরৎ হকচকিয়ে সোজা হয়ে বসে, জলদগম্ভীর সুরে বলে, কিছু না। খুব চিন্তিত মনে হচ্ছে। না, কিসের চিন্তা করব আমি? কত কিছুই তো আছে চিন্তা করার মতন। কত জিনিস আছে, কত মানুষ আছে। মুনিম, তুই এত ফালতু কথা বলিস কিভাবে সব সময়? মুনিম এবার সিরিয়াস হওয়ার আপ্রাণ যে প্রয়াস চালায়, যেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাচ্ছে সে। অমন ভঙ্গিতেই সে কথা তুলল পুনরায়, শরৎ ভাই, তুমি যে কিছু একটা নিয়ে ইদানিং খুব অন্যমনস্ক থাকো, এটা কিন্তু আমি সহ আর তোমার আম্মাও টের পাচ্ছেন। আন্টি কিন্তু সব বলে আমাকে। শরৎ হতাশ নিঃশ্বাস ছাড়ে। যে দাবানল মিশ্রিত নিষিদ্ধ অনুভূতিতে পুড়ছে তার হৃদয়, তাকে আর মুনিম বুঝবে? তবুও ভেবে দেখলো ব্যাপারটা কারোর সঙ্গে শেয়ার করা প্রয়োজন, না হলে তার মনস্থিতি আরো বিশ্রী পর্যায়ে চলে যাবে। ওতেই চাপা স্বরে বলল, তুই কাউকে বলবি না তো? না ভাই, কাউকে বলবো না। মুনিম প্রবল উৎসাহে আশ্বাস দিয়ে বলে ওঠে। শরতের কণ্ঠস্বর ধূপধাপ করে নেমে যায়। চোরা চোখ চারদিকে বুলিয়ে ধীর ক্ষীণ গলায় বলে, আমি আসলে একটু দ্বিধায় আছি। মানুষ এত দ্রুত চেঞ্জ হয় কিভাবে, এটা ভেবে। চেঞ্জ? ঠিক কিরকম? এই যেমন ধর, তুই আগে আমার আশেপাশে ঘুরঘুর করতে, শত মানুষ সামনে থাকলেও ফাঁক পুকুর দিয়ে ঠিকই আমার দিকে তাকাতে, মাঝে মধ্যে হাসতিও। কিন্তু কয়েকটা মাসের ব্যবধানেই তুই সম্পূর্ণ পাল্টে গেলি। এখন আর ওভাবে তাকাস না, ঘুরঘুর করিস না, কথাও বলিস না। মানুষটা কিন্তু তুই না। আমি জাস্ট তোকে এক্সাম্পল দিচ্ছি। যাই হোক, এমন হওয়াটা কি স্বাভাবিক? শরৎ কিছু কিছু ক্ষেত্রে খুবই হাবাগোবা। যেমন অতি সরল মনে সে মুনিমের মতন মুখ ফোটা মানুষের সামনে নিজের ভেতরকার উৎকণ্ঠা, উদ্বিগ্নতা পেশ করল কোনরূপ ভাবনা ছাড়াই। মুনিমের দিকে তাকাতে শরৎ কয়েক দফায় ভেবাচাকা খায়। মুনিমের চোয়াল ঝুলানো, চোখ দুটো অস্বাভাবিক রকমের প্রকট আকার ধারণ করেছে। শরৎ আমতামতে করে উঠে তা দেখে, বলে, কি? গুরুতর রোগ এটা। এই রোগের কোনো চিকিৎসা নেই। কি? এটা কিভাবে রোগ হয়? মানসিক রোগ? ওই মানুষটার মানসিক রোগ হয়েছে? শরৎ মৃদু স্বরে চেঁচিয়ে ওঠে। খেয়ালে নেই, আশেপাশে লোকজন ভর্তি। মুনিম তার হাত চেপে ধরে বলে, আস্তে চিল্ল ভাই, মানসিক শারীরিক কোনো রোগ না এটা। এটা মনোরোগ, আর এই রোগ তোমার নিজের। এই মুহূর্তে মুনিমের পিঠে একটা কিল বসাতে মন চাইল শরতের। কটমার চোখে সে তাকালো। মুনিম তবুও দমল না। মেকি হেসে শরতের কাঁধ চেপে ধরে ফিসফিস করে বলল, আমি কিন্তু ওই মানুষটাকে তা আন্দাজ করে ফেলেছি ভাই। দিব্য ইজানের কাছে ঘেঁষে বসা, সোফায় সামান্য হেলান দিয়ে কানে কানে বলল, ভাই, যা আয়োজন করার একটু তাড়াতাড়ি করবি। এখন এত অফিস কামাই করলে তোর তো বিয়ের সময় ছুটি পাবো না। ইজান তার কথা শুনে বাঁকা হাসে। কোলে তার বড় ছেলে ইয়াজ খুবই আরামে বাবার বুকের সঙ্গে এঁটে রয়েছে। পিটপিট করে তাকাচ্ছে বাবার দিকে। ইজানের দৃষ্টিও তার দিকে নিবদ্ধ। ও অমন করেই বলল, সিনথিয়ার মতোও তো নিতে হবে। তুই একা বললেই হবে নাকি? দিব্য হতাশ নিঃশ্বাস ফেলে। সামনে সোফায় তার মা বাবা বসা। গুরুত্বপূর্ণ আলোচনা চলছে কামিনী এবং সুলোচনার সঙ্গে। তবে বিয়ের ডেট ফিক্স করার পূর্বে সিনথিয়ার মতামত আবশ্যকীয়, তা সবাই জানেন। খানিক পরে সিনথিয়ার ডাক পড়ল। একরাশ অস্বস্তি নিয়ে সিনথিয়া তাদের সামনে হাজির হলো। বসলো আলাদা একটা সোফায় একা।
তার সমস্ত চিত্ত জড়তায় গাঢ় তখন, মাথা নোয়ানো তাই, চোখ মুখের ভাবভঙ্গি বড়ই করুণ। দিব্য বেশ মনোযোগ দিয়ে সময় খুঁয়ে তাকে পর্যবেক্ষণ করে। দিব্যর বাবা তখন আলাপ তোলেন। আমরা চাচ্ছি সামনের মাসের শুরুতেই বিয়ের আয়োজন করতে, তোমার কোনো সমস্যা আছে মা? সিনথিয়া এক পলক সুজালাকে দেখে নিল। বসার ঘরে মোটামুটি সবাই উপস্থিত। বাড়তি লোকজনরা একটু আগে বিদায় নিয়েছে। সুভা উৎসুক চোখে বোনের দিকে চেয়ে, সিনথিয়ার ভাবুক দৃষ্টি ছুটে দিব্যর দিকে। তার চোখ দুটোর ভাষা স্পষ্ট, সেও বড্ড আশা বুকে চেপে রেখেছে বুঝি। সেকেন্ডের মাথায় সিনথিয়া দুই ধারে ঘাড় নাড়ায়। সবাই তখন স্বস্তি পায় যেন। সব ঠিকঠাক করে ওনার আজকের মতো বিদায় নেন। যাওয়ার আগে দিব্য কি করে যেন দোতলায় উঠে এলো। সবার চোখ ফাঁকি দিয়ে চোরের মতন সে দাঁড়ালো সিনথিয়ার রুমের সামনে। উদাম খোলা দরজা গলিয়ে দেখতে পেল রুমের ভেতর অবস্থানরত সিনথিয়াকে। সে অন্যমনস্ক খানিকটা। দিব্যকে সে মনোযোগ আকর্ষণ করতে চায়, মৃদু স্বরে ডাকে, সিনথি। সিনথিয়া চমকে উঠে বিচায়, ঘাড় বাঁকিয়ে তাকায় বড় বড় চোখে। তার অমন ভরকানো চমকিত দৃষ্টি দেখে শব্দ করে হেসে ফেলে দিব্য। তড়িঘড়ি করে বলে, আরে আমি। সিনথিয়া উঠে দাঁড়ায়, দুই কদম এগিয়ে এসে ইতস্তত ভঙ্গিতে বলে, আপনি এখানে? দিব্য মাথা চুলকে ঠোঁট কামড়ে বলল, কথা বলতে এলাম, শপিং এ যাব এই উইকে, রেডি থেকো। এত জলদি শপিং? প্রি ওয়েডিং শপিং। মানে এটা আবার কি? দারুণ হতভম্ব সিনথিয়া। দিব্য হাসে, না মানে বিয়ের শপিং এ মা বাবা সবাই যাবে, আমি নাও যেতে পারি। এই উইকে কাজের চাপ কম, তাই তোমার সমস্যা হলে থাক না হয়, মা বাবার সঙ্গে চলে যেও। সিনথিয়া নিগুড় গভীর দৃষ্টি দিব্যর পানে স্থির হলো এবার। দিব্যর শ্যামবর্ণ চেহারায় কথা বলতে বলতে শেষের দিকে কিঞ্চিত আধার নেমে এলো। সিনথিয়া চোখ সরালো না, সব জড়তা আস্তে আস্তে বিদায় নিল। সেকেন্ড কয়েক গড়াতেই সে জবাব দিল, আচ্ছা যাব, তবে শর্ত আছে। কি শর্ত? তার চোখ দুটো আশায় সজল হয়ে উঠে সঙ্গে সঙ্গে। সিনথিয়া জিভ দিয়ে ঠোঁট ভেজায়, কুণ্ঠিত স্বরে বলল, আপনাকে এসে নিয়ে যেতে হবে। দিব্য চওড়া হাসে, প্রাণচঞ্চল কণ্ঠে বলে, ওকে ডান। ভিসা রিজেক্টেড। এ নিয়ে নিবরাসের আফসোসের শেষ নেই। সে কয়েকদিন যাবৎ উঠতে বসতে দুঃখ প্রকাশ করছে। খুশি অবাক না হয়ে পারে না, এ লোকের দেশ ছাড়ার এত তাড়া কেন? অফিস থেকে দ্রুত ফিরলেও সে সর্বক্ষণ মনমরা হয়ে থাকে। খুশির মাঝে মধ্যে অসহ্য লাগে তার এমন রূপ। নিবরাসকে এমন বিষণ্ণ দেখলে তার কষ্ট হয়। তাকে নিবরাস বুঝতে পারে না। নিবরাস এলোমেলো ভাবে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। ক্লান্ত সে। চোখের পাতায় এক ঝাঁক ঘুম নেমে এসেছে। তবে অক্ষি যুগল বন্ধ করার পূর্বেই চুলে টান পড়ে। মুহূর্তেই ব্যথায় কুকড়ে ওঠে সে। কণ্ঠনালী গলিয়ে আর্তনাদ বেরিয়ে আসে। খুশি হাত সরিয়ে নেয় তড়িৎ, ব্যস্ত গলায় বলে, ব্যথা পেয়েছেন? হায় আল্লাহ, আমি তো আস্তে করেই টানলাম। নিবরাস তপ্ত নিঃশ্বাস ফেলে কথা না বলে মাথাটা তার কোলে রাখে। খুশি এবার আস্তে ধীরে চুল টানে, বলে, কেমন গেল আজকের দিন? জাস্ট ডিসগাস্টিং। অফিস এখন ডিসগাস্টিং লাগে? তুমি বাদে সবকিছু ডিসগাস্টিং লাগে। খুশি মুখ কুচকে হেসে ফেলে, মাথা ঝুঁকিয়ে চুমু খায় সোজা কপালের মাঝখানে। বিড়বিড় করে, আপনার কি হয়েছে বলুন তো? ভালো লাগে না খুশ, কিচ্ছু ভালো লাগে না। দেশ ছাড়তে পারলে ভালো লাগতো, একটু শান্তিতে থাকতাম। কেন এখানে শান্তি নেই? না নেই, এখানে কোনো নিরাপত্তা নেই। আশেপাশে আমার কত শত্রু। তোমায় নিয়ে একটা সুস্থ নিরাপদ জীবন চাই আমার খুশ, তাই দেশ ছাড়তে চাচ্ছি। চোখ বুঝে আনমনে গড়গড় করে বলে যায় নিবরাস। খুশি অবাক হয়, হাত থেমে যায়। দ্রুততার সঙ্গে প্রশ্ন করে, আপনি তো সব ছেড়ে দিয়েছেন, তাহলে কিসের এত ভয়? নিবরাস ধপ করে চোখ খুলে মুখে তুলে ঝুঁকে থাকা খুশির থুতনির নিচে ঠোঁট শোয়। উত্তাপহীন নিরাশ গলায় বলে, বেখেয়ালে কত ভুল করেছি, সেগুলোর মাসুল তো আজ না হয় কাল একদিন দিতেই হবে। খুশির অক্ষি পল্লব তিরতিরিয়ে কাঁপে, অজানা ভয়ে বুক ভার হয়। নিবরাসের ভয় ডর সব এবার ভর করে খুশির ছোট্ট সুখী মনের ওপর। সিনথিয়ার গালে কাঁচা হলুদ, হাতের ওপরও কিছুটা লাগানো। সবাই তাকে হলুদ ভূত বানানোর পায়তারা করেছে নাকি? সিনথিয়া বিরক্ত হতে গিয়েও পারছে না। সবাই আনন্দ করছে, করুক। ও মনকে বুঝিয়ে পিঠ সোজা করে বসল। অমনি পেছন থেকে ফিসফিসানো শুনতে পেল, আপু দিব্য ভাইয়াকে ফোন দিয়ে একবার। সিনথিয়া চমকে ওঠে, পেছন ফিরে তাকাতেই দেখে সুভা দাঁড়িয়ে, হাতে ফোন চেপে ধরা, চোখ মুখ বাচ্চারা খুশির ফোয়ারা। সিনথিয়া গমগম কণ্ঠে বলল, আজব, তাকে কেন এখন কল দিবি?
তোমার হলুদের সাজ ভাইয়া দেখবে না? ক্যামেরাম্যানের আশায় থাকলে বেচারা আজ আর তোমার ছবি দেখা হবে না। একটু দয়া দেখিয়ে অনুমতি দিয়ে দাও। 1 মিনিট দেখবি শুধু, প্রমিস। শুভা চাপা সতর্কেশ্বর। বাকিরা সবাই একটু দূরে বলে স্বস্তিতে আছে। সিনথিয়া ফুঁসে ওঠে, ফাজলামো হচ্ছে? তুই কেন চেঁচে ফোন দিবি? যে কই, ভাইয়াই তো বললো। আচ্ছা দাঁড়াও। মুঠোয় চেপে রাখা ফোনটা সামনে ধরল শুভা। মিউট অফ করে চোখের ইশারা দিয়ে বোঝালো, নাও নিজে কথা বলো। সিনথিয়া চকিতে তার মুখ পরখ করে, পরপর চোখ রাখে ফোনের স্ক্রিনে। 11টা ডিজিট ভাসছে, আনসেভ নাম্বার। ও এক হাতে ফোন তুলে আলগোছে কানে রাখলো। এত কোলাহলের মধ্যেও দিব্য কেমন করে যেন তার ঘন ঘন ত্যাগ করা নিঃশ্বাসের শব্দ শুনতে পেয়ে মৃদু গলায় ডাকলো, সিনথিয়া শুনতে পাচ্ছ? জি বলুন। আশেপাশে কেউ আছে নাকি? না, আপাতত কেউ নেই, তবে মেহেদি পরানোর লোকজন চলে আসবে। দিব্য কিয়ৎক্ষণ চুপ রইল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আকণ্ঠ স্বরে পুনরায় বলল, ভিডিও কল দেই, জাস্ট 2 মিনিটস। ছবি দেখতে চাইছি না, সরাসরি দেখতে চাইছি। তবে এই মুহূর্তে আসা একদমই সম্ভব না। সিনথিয়া তাজ্জব বনে যায়। ঢোক গেলে অস্বস্তির চিহ্নটুকু তার ভেতরে উৎপন্ন হয়নি। তবে নাম না জানা কিছু অদ্ভুত অনুভূতি তাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরল মুহূর্তেই। নীরব সম্মতি পেয়ে কল কাটে দিব্য। মুহূর্তের মাথায় হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। পেছন থেকে শুভা হাত বাড়িয়ে তা রিসিভ করে, সরে যায় একপাশে। সিনথিয়া ইতস্তত ভঙ্গিতে তাকায় স্ক্রিনে। ওপাশটা অন্ধকার, তবে বেশিক্ষণ অন্ধকার রইল না। আলো ঝলকানি দেখা গেল। পরপরই দেখা গেল একজোড়া স্বচ্ছ মায়াভরা চোখ আর তার দৃষ্টি। এরপর দেখা গেল সেই লম্বাটে শ্যামলা সুদর্শন মুখ। সিনথিয়া চোখ নামিয়ে ফেলল সঙ্গে সঙ্গে। দিব্যর নেত্রপল্লব নড়ছে না। সে এক দৃষ্টে নির্নিমেষ স্ক্রিনের দিকে চেয়ে দৃষ্টি যুগল ঘুরপাক খেল সিনথিয়ার হলুদে রঞ্জিত চেহারায়। এই ঘুর কাটার মতন নয়, তবুও মনকে বোঝালো দিব্য আরেকটা দিনই তো। ও গলা ছেড়ে নিচু স্বরে বলল, শাড়িটাই মানিয়েছে তোমাকে সিনথি। আগের থেকে খুব শখ ছিল বিয়ের আগে হলুদ মাখানো বউয়ের এমন সুন্দর রূপ দেখব। তুমি মাইন্ড করনি তো? সিনথিয়া কোনো মতে 2 ধারে মাথা নাড়ে। দিব্য স্মিত হাসে, কতক্ষণ চেয়ে থাকে ফের, তারপর লাগাম টানে নিজের উপর, বলে, শি ইজ টুমোরো সিনথি, বাই। খট শব্দে সংযোগচ্যুত হয়। সিনথিয়া ফোন হাতে ধরে একই ভঙ্গিতে বসে রয়। শুভা এক ফাঁকে এসে ফোনটা নিয়ে যায়। মেহেদি পরানোর লোকজন এসে তাদের কাজ শুরু করে। রাতের শেষ ভাগে 2 হাতে তালুতেই জলজল করে ওঠে একটা নাম, দিব্য। সেই সঙ্গে পাল্লা দিয়ে অনামিকায় স্থান পাওয়ায় ডায়মন্ডের রিংটাও নিজের ঝলক দেখায়, যেটা দিব্য কিছুদিন আগে নিচেই পছন্দ করে তাকে কিনে দিয়েছিল। শিয়া রাতুল গত সপ্তাহের দিকে একবার এসে গিয়েছিল, কিন্তু আজ ইহাবের জন্মের পর তাদের দেখতে আসেনি অর্পা। অনিন্দিতার সে নিয়ে আক্ষেপের শেষ নেই। ফোন করলে অর্পাও আহাজারি শুরু করে দেয়, কিন্তু আসতে গেলেই কোনো না কোনো বিপত্তি বাধে। সে এখন তার শ্বশুর বাড়িতে, সেটা বেশ দূরেই। অনিন্দিতা তাই জোর গলায় কিছু বলতে পারেনি। তবে আজ অর্পা নিজেই জানালো সিনথিয়ার বিয়ে মিটমাট হলে সে সপ্তাহের মাথায় একবার আসবে। অনিন্দিতা তখন অর্পার সঙ্গে কথা বলা শেষ করে রেডি হচ্ছিল। আজ বিয়ে। দেখতে দেখতে কতগুলো দিন পেরিয়ে গেল। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে পিছু ঘুরতে শক্ত বুকে তার নাক ধাক্কা খায়। ইজান হকচকিয়ে ওঠে, তার নরম বাহু আঁকড়ে বলে, সরি, ব্যথা পেয়েছো? অনিন্দিতা নাকে হাত দিয়ে হেসে ফেলল। তেমন ব্যথা লাগেনি। হকস্যাৎ তার অকারণে হাসা দেখে ইজান ভুরু কুঁচকাল। বাহু থেকে হাত নেমে এসে ঠেকলো কোমরের কাছটায়। সেখানে 2টো পিন আটকানো। ইজানের হাত অতি সন্তর্পণে তার ডিঙিয়ে উন্মুক্ত কোমর চেপে ধরে। মেয়েটাকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে গভীর গলায় বলে, হাসছো কেন? তার হাত থেমে নেই। শীতল স্পর্শে ছন্নছাড়া হয়ে ঘুরছে। অনিন্দিতা কেঁপে ওঠে, গলা জড়িয়ে ধরে ভর ঠিক রাখতে। কণ্ঠনালী খাপে ক্ষীণ, কি করছেন? তেমন কিছু না, তবে কিছু একটা করব এখন। দেখি ঠোঁটটা দেখি। ইজান মাত্রই লিপস্টিক দিয়েছি। ক্ষীণ স্বরে চেঁচাই অনিন্দিতা। ছটফট করে উঠে তার ছোট্ট দেহ। ইজান ব্যস্ত গলায় বলে, ছেলেরা উঠে যাবে। অনিন্দিতা শান্ত হয়ে মুহূর্তেই চোখ যায় বিছানার দিকে। ওই তো দুজনে আরামে ঘুমোচ্ছে। চোখে চোখ রাখতেই যেন স্মিত হাসে, মুখ নামিয়ে বলে, এত সাজগোজের কি প্রয়োজন? এমনিতেই দেখি কেউ বলে না ঘরে জামাই সহ 2টো বাচ্চাও আছে। অনিন্দিতা তার বুকে আলতো করে ধাক্কা দেয়, থমথমে কণ্ঠে বলে,
নিজের বেলায় কি হ্যাঁ, সারাক্ষণ যেমন টিপ টিপ করে ঘোরেন, বাইরের কেউ তো বুঝবেই না ঘরে বউ বাচ্চা আছে। কি হলো, বয়স কমছে নাকি আমার? অনিন্দিতা কটমট করে তাকায়, কলার খানিকটা টেনে তাকে ঝুঁকিয়ে আনে, বিড়বিড় করে, কমলে কি খুশি হবেন নাকি? ইয়াপ, তোমারও তো খুশি হওয়ার কথা, এমন সুন্দর হাজবেন্ড পেলে যে। অনিন্দিতা ঠোঁট উল্টে হতাশ নিঃশ্বাস ফেলে, বলে, বিয়ে বাড়িতে অনেক মেয়ে আসবে। ইজান চরম অবাক হয়, আপ্লুত চাহনি নিক্ষেপ করে, মুড়ো বনে গেছে যেন। তো তোমার কি মনে হচ্ছে ওরা আমার পেছনে ঘুরঘুর করবে? খুব করবে, আপনি তো দেখেননি। সারা যখন জানলো আপনি আমার হাজবেন্ড, তার চেহারাটা একদম দেখার মতো হয়ে গেছিল। ইজান বিরক্ত হয়, এই সারাটা আবার কে? সারা মির্জা, আপনার কোন না কোন প্রিয় নেতার মেয়ে, মনে নেই নাকি? কথা বলার ক্ষণেই চোখ মুখে আধার নামে তার। ইজান মাথা আরো ঝুঁকিয়ে আনে, এক লহমায় অধরে অধর ডুবিয়ে শক্ত বন্ধনে আটকে ধরে তাকে। কতক্ষণ কাটলো কারোরই জানা নেই, ধ্যান ছুটে ইয়াজের কান্নায়। ইজান ধীরে সুস্থে সরে আসে, কপালে নাক ঘেঁষে বলে, আগেও বলেছি যার তার উপর জেলাস ফিল না করতে। সরুন, ছেলে কাছে। ইজান সরে যায়। অনিন্দিতা বড় বড় কদম ফেলে বিছানার কাছে আসে। ইয়াসকে কোলে তুলে নিতেই বুঝতে পারে ডাইপার পাল্টাতে হবে। ও এদিক ওদিক তাকাতে ইজান এগিয়ে আসে, বলে, আমার কাছে দাও, আমি পাল্টাচ্ছি। তুমি বরং ঠোঁট মুছে আবার লিপস্টিক লাগিয়ে নাও, ঠোঁটের আশেপাশে ছড়িয়ে গেছে। উত্তাপহীন নিরেট এক স্বর। ছেলেকে বিছানায় শুয়ে ডাইপার পাল্টাতে শুরু করে ইজান, অথচ অনিন্দিতা লজ্জায় গাঢ় হয়ে একই স্থানে ঠাই দাঁড়িয়ে তখনও। শরৎ স্টিয়ারিং থেকে হাত সরিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। বিয়ে সন্ধ্যায়, এখন বিকেল। গাড়ি সমেত সে এখন জাফর আদনানের বাড়ির সামনে অবস্থানরত। ভদ্রলোক অসুস্থ, তাই উনি আর ওনার স্ত্রী যাবেন না, অতসীও যেতে চাচ্ছিল না। তবে অনিন্দিতা আর ইজানের জোড়াজুড়িতে যেতে রাজি হয়েছে শেষমেশ। ওদের ড্রাইভার ছুটিতে বলে ইজান গাড়ি পাঠিয়েছে, সেই সঙ্গে বেখেয়ালে পাঠিয়েছে শরৎকেও। শরৎ বিরক্তি করেনি, মেয়েটার সঙ্গে এমনিতেও দেখা হয় খুব কম, কোনো ছুতোয় যদি একটু স্বস্তির সান্নিধ্য মেলে তবে ক্ষতি কি। শরৎ দীর্ঘ 10 মিনিট যাবৎ অপেক্ষা করছে। ঠিক 11 মিনিটের মাথায় গেট খুলে বেরিয়ে এলো অতসী। গাড়ির সম্মুখের গ্লাস ভেদ করে তাকালো সোজা শরতের পানে। চটপট পায়ে ও এগিয়ে এলো। শরৎ হাত বাড়িয়ে দরজা খুলে দিতেই উঠে বসে। গাড়ি স্টার্ট দেয় শরৎ। হঠাৎ করেই তার গরম লাগতে শুরু করেছে। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি আর তার ওপর সবুজ রঙের একটা কোটে। শরৎ ড্রাইভিং এ মনোযোগ স্থির রেখে মৃদু কণ্ঠে বলল, এসিতে প্রবলেম হয়? অতসী জানালা গলিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে জবাব দিল, না। শরৎ সঙ্গে সঙ্গেই জানালার গ্লাস তুলে দিয়ে এসি ছাড়ে। এরপর হুট করে রাস্তার একপাশে গাড়ি থামায়। অতসী চকিতে ফিরে তাকাতেই শরৎ ইতস্তত গলায় বলে, গরম লাগছে। বলতে বলতে সে তার গায়ের কোটি খুলে পেছনে রাখে। অতসী দৃষ্টি সরিয়ে নিয়েছে অবিলম্বে, গালে হাত ঠেকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখা। শরৎ খেয়াল করলো মেয়েটার গায়ে সাদা রঙের একটা ড্রেস, শুভ্র মুখমণ্ডল আজ একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে। সবচেয়ে বেশি নজর কাটছে খয়েরি আস্তরণে ঢাকা টকটকে 2 অধর। শরৎ চোখ বুজে লম্বা দম টানে। গাড়ি পুনরায় স্টার্ট দিয়ে হঠাৎই জিজ্ঞেস করে, মন খারাপ নাকি? অতসী যেন শুনেইনি। শরতের কপাল কুঁচকে আসে, বিরক্ত কণ্ঠে বলে, কিছু জিজ্ঞেস করেছে। অতসী এবার সোজা হয়ে বসে। কোলের উপর হাত দুটো রাখতেই এক ঝাঁক চুড়ির রিনঝিন শব্দ শোনা যায়। শরৎ গাড়ির গতি কমায় অচিরে। সে বারবার মনোযোগ খোয়াচ্ছে। ড্রাইভিং থেকে মনোযোগ সরে বাম পাশে চলে যাচ্ছে। অতসী মিনমিন করে বলে, কার? আমার? গাড়িতে আর কেউ আছে? আমার আবার মন খারাপ কেন হবে? আঙ্কেলের শরীর ভালো আছে? মোটামুটি। আর তোমার? ভালো। পড়াশোনা কেমন চলছে? এত কিছু জানতে চাইছেন কেন? শরৎ থেমে যায়, স্টারিং চেপে ধরে শক্ত ভঙ্গিতে। জল শক্ত হয়। অতসী ঠোঁট চেপে তার দিকেই চেয়ে আছে। নির্বিকার দৃষ্টিতে শরতের রাগান্বিত চেহারা পরখ করে চলেছে। তোমার এত ভাব আর নেওয়া যাচ্ছে না অতসী। কলেজে উঠেই এমন পরিবর্তনের কারণ কি? নতুন ডানা গজিয়েছে যে। বেয়াদবি করছো? জি। শরৎ কটমট চোখে চায়, বলে, তোমার মনে হচ্ছে না তুমি একটু বাড়াবাড়ি করছো? কি নিয়ে? কিছু না। শরৎ দৃষ্টি ফেরায়, দাঁতে দাঁত বাড়ি খায়। ভেতর ঘরে যেন কেউ অতি সুনিপুণ ভাবে দাবানল ছড়িয়ে দিয়েছে। অতসী বলল, আমার মনে হচ্ছে আপনি বাড়াবাড়ি করছেন। ফাইন। আর কোনরূপ কথাবার্তা হলো না। শরৎ বিমূঢ় চিত্তে একমনে গাড়ি চালিয়ে কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছাল।
তখন মুখ খুলে শক্ত গলায় শুধু বলল, বের হও। অতসী মুখ বাঁকিয়ে চট করে নেমে হনহনিয়ে ঢুকে পড়ে সেন্টারে। শরৎ তার গমন পথে নির্নিমেষ চেয়ে থাকে। রাগে কিলবিল করে তার মস্তিষ্ক। কাকে তেজ দেখাচ্ছে এই মেয়ে? তাকে? শরৎকে? ইহাবকে কোলে নিয়ে একপাশে দাঁড়িয়েছিল অতসী। বিয়ে পড়ানো শেষ, বরকনে একসঙ্গে বসা স্টেজে। অনিন্দিতা আর ইজান স্টেজে ছবি তুলতে উঠেছে মাত্র। ইয়াজ কামিনীর কোলে তীব্র আলো ঠিকরে পড়লেই দুই ভাই গলা ফাটিয়ে কান্না করে ওঠে। অতসীর চোখ ঘুরাতেই দেখতে পেল শরৎ নামের লোকটাকে। কপাল কুঞ্চিত তার, যেন বেজায় বিরক্ত। অতসী ভেঙচি কেটে ইহাবের গালে চুমু দেয়, ফিসফিস করে, কি বাবা, ঘুম পাচ্ছে? ইহাব ছটফটিয়ে ওঠে, হাত উঁচিয়ে খামচি দিতে চায় অতসীকে। অতসী মুখ সরিয়ে ফেলে সাথে সাথে। অমনি কোথা থেকে এক লোকের আগমন ঘটে। হাস্যোজ্জ্বল মুখে সে ব্যগ্র ভঙ্গিতে এসে দাঁড়ায় অতসীর ঠিক পাশে। অতসী আর চোখে খেয়াল করে অন্য পাশে সরতে চায়। তখনই লোকটা অৎফুল্ল কণ্ঠে বলতে শুরু করে, আমি শাহিন, আপনি? অতসী মুখ কুচকে ফেলে, কোনরূপ উত্তর দেয় না। শাহিদ নামের লোকটা পুনরায় বলে, বাচ্চাটা কি হয় আপনার? অতসী এবারও জবাব না দিলে সে ফের জিজ্ঞেস করে, আমি বরের কাজিন হই, আপনি তো কনের পক্ষে, তাই না? অতসী এবার অস্বস্তিতে পড়ে। শাহিদ মারাত্মক নাছোড়বান্দা। এইটুকুন সময় কম হলেও 10টা প্রশ্ন করে ফেলেছে। অতসী এদিক ওদিক তাকালো। সর্বপ্রথমেই দৃষ্টি পড়ল শরতের ওপর। ও গলার স্বর উঁচিয়ে ডাকলো, শরৎ, শরৎ ভাইয়া। শেষ শব্দটা শরতের কর্ণগোচর হয়নি। ভিড়ভাট্টা এড়িয়ে কেবল মিষ্টি কণ্ঠে নিজের নামটুকুই শুনতে পেয়েছে সে। ও তড়িৎ ঘাড় বাঁকা দেখা মিলে মিষ্টি কণ্ঠের মালকিনের অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা অচেনা পুরুষটিও তার নজর এড়ায়নি। চোখ দুটো যেন সেকেন্ডের মাথায় জ্বলে ওঠে, ক্ষিপ্র গতিতে এগিয়ে আসে। এসেই তিরিক্ষি মেজাজে অতসীকে ধমকে ওঠে, তুমি এখানে কি করছো? অতসী ভড়কালো, সেই সঙ্গে শাহিদ নামের লোকটিও। আমি তো। চুপ, একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো এখানে? অন্যদিকে যাও। অতসী মুখ ফুলিয়ে তাকে দেখে পা চালায়। সে যেতেই শাহিদ মুখ খুলে, মেয়েটা কি হয় আপনার ভাই? শরৎ জ্বলন্ত চোখে তাকাতে সে দমে গেল। মাথা চুলকে বোকা হেসে বলল, কিছু মনে করবেন না, সে দেখতে একদম আপনার প্রাক্তনের মতন, তাই একটু নাম জানতে এসেছিলাম। আসি, ভালো থাকবেন। মেয়েটা আর ধমকিয়েন না। বলেই সে পগার পার। খিটমিটি মেজাজ নিয়ে শরৎ আবার অতসীর কাছে গেল। সে তখন বুকের কাজটায় হাত ভাঁজ করে দাঁড়িয়ে স্টেজের কাজটায়। ইহাবকে অনিন্দিতার কাছে দিয়ে এসেছে। শরৎ দাঁড়ালো ঠিক তার পাশে। বড় জোর ইঞ্চিখানেক ফাঁক দুটো শরীরের মধ্যিখানে। শরৎ আর চোখে দেখল মেয়েটার গালা এখনো ফুলে আছে। ঘন ঘন নিঃশ্বাসও ফেলছে যেন রাগের বহিঃপ্রকাশ ঘটাতে। শরৎ সামান্য কেসে নিজের উপস্থিতি জানান দেয়, কৌতুক সুরে বলে, ওই ছেলের সঙ্গে কি কথা বলে? পরপুরুষের সঙ্গে কথা বলি না আমি। তো কার সাথে কথা বলো? হাজবেন্ডের সঙ্গে? শরৎ শব্দ ছাড়া হেসে ফেলে। হতশী কাটকাট গলায় বলে, হ্যাঁ। কি পাগল হলে নাকি? তুমি হাজবেন্ড পেলে কোথায়? পাইনি, পাবো, খুব শীঘ্রই পাবো। বাবা খুঁজছে, পেয়ে গেলে সবার আগে আপনাকে জানাবো, ঘটা করে দাওয়াত দিব। রুক্ষ স্বরে কথাটা বলে হতভম্ব স্তম্ভ শরতের থেকে অতসী সরে দাঁড়ালো। ড্রয়ারে একটা কিট রাখা ছিল, ব্যবহার করা হয়নি। খুশির মনে সন্দেহ দানা বেঁধেছে। গত 2 মাস যাবৎ তার পিরিয়ড মিস যাচ্ছে। এমনটা মাঝে মধ্যেই হয় বলে তেমন মাথা ঘামায়নি, কিন্তু এ মাসে সে বুঝতে পারলো ব্যাপারটা স্বাভাবিক কিছু না। অতি সত্ত্বর ডক্টরের কাছে যাওয়া প্রয়োজন। এই কথা নিপ্রাসকে জানানোর পূর্বে সে কিটটা খুঁজে পেল। তারপর দূরে দূরে বুকে টেস্ট করে ফেলল। দুটো লাল দাগ দেখতে পেয়ে সে জমে গেল। দৃষ্টিতে অবিশ্বাস, কণ্ঠনালীর রোধ। হাত থেকে কিটটা পড়ে যায়। ও দেয়াল ঘেঁষে বসে পড়ল মেঝেতে। ক্ষণকাল গড়াতে 2 হাত মুখ থেকে ডুকরে কেঁদে ওঠে। হ্যাপি অ্যানিভার্সারি। গত সপ্তাহে চলে গেছে তো। অনিন্দিতা আর চোখের চেয়ে কথাটা বলে পুনরায় কাজে মন দিল। হাতে অঢেল কাজ বাকি তার। ইজানের সঙ্গে তাল মেলালে সেই কাজ গোছাতে তার 2 দিন সময় লাগবে। বিয়ের ঝামেলা শেষ। সামনের মাসের শেষের দিকে তার পরীক্ষা। সব ভেবে অনিন্দিতা হতাশ নিঃশ্বাস ফেলল। ইহাবকে কাল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিয়ে কাপড় পাল্টাতে লাগলো। শেষ করে একবার ঘাড় বাঁকাতেই দেখলো ইজান একই ভঙ্গিতে তীক্ষ্ণ চোখে চেয়ে। চোখের দৃষ্টি মারাত্মক ধারালো, বক্ষ এফোর ওফোর করে দেওয়ার মতন, চল শক্ত। কোনো কারণে রেগে আছে কি? অনিন্দিতা মুখ খুলে জিজ্ঞেস করার পূর্বে সে যেন প্রশ্নটা বুঝে গেল। ঝড়ের বেগে ছুটে এলো অতি নিকটে। অনিন্দিতার নরম 2 গাল চেপে ধরে কোমল স্পর্শে দাঁতে দাঁত পিষে বলল, such an unromantic woman. বিদ্রুপাত্মক ভঙ্গিতে অনিন্দিতার ঠোঁটের কোণে বেঁকে যায়।
তা দেখে রাগে হিসহিস করে ওঠে ইজান। তেরামো শুরু করেছো আবার। চুপচাপ কাল রেডি থাকবে, আমরা ঘুরতে যাব। আর 1-2 ঘন্টার ব্যাপার, ওরা ঘুমোবে, মামুনি সামলে নেবে। ওদের খিদে লাগলে? এরা দিনের বেলা খাওয়া ভুলে ঘুমোয়, জানো না? অনিন্দিতা পাশ ফিরে ছেলেদের দিকে তাকায়। দুজনে ফ্যাল করে তাকিয়ে আছে তাদের দিকে। এরা সত্যি দিনের বেলা ঘুমায়, রাত হলেই যেন শুরু হয় তাদের দিন। ইজান হাত সরিয়ে চট করে চুমু বসালো তার আরক্তিম ফুলো গালে। অনিন্দিতা হতভম্ব হওয়ায় সময়টুকুও পেল না। তার আগেই ইজান ঝুঁকে গেল ছেলেদের দিকে, একে একে তাদের গালেও চুমু বসিয়ে ফিসফিস করলো। মায়ের ভাগ বুঝিয়ে দিয়ে এসেছি, না হলে সে যা হিংসুটে মহিলা। বলতে বলতে সে আবার চুমু খেলো ইহাবের গালে। সে খিলখিলিয়ে হেসে উঠে বাবার কথায়। অনিন্দিতা চোটপাট দেখিয়ে উঠে যায়। ধূপধাপ কদম ফেলে সে বসে পড়ে পড়ার টেবিলের সম্মুখে রাখা চেয়ারটায়। শহরের শেষ প্রান্তে একটা লেক। জায়গাটা সম্পূর্ণ কোলাহল মুক্ত। লোকালয়ের একটু দূরে বলে অনেকেই ঘুরতে আসে, তবে আজ একটা মানুষেরও অস্তিত্ব নেই এখানে। লেকের ধার ঘেঁষে ছোট ছোট ঘর আকৃতি বসার জায়গা, সেগুলো লাল নীল বাতি দ্বারা সজ্জিত। শান্তিপূর্ণ স্থানটার অবর্ণীয় সৌন্দর্য দেখে চল ঝুলে পড়ার উপক্রম অনিন্দিতার। ইজান তার কাজ চেপে নিজের সঙ্গে মিশিয়ে নিল। ফিনফিনে হিমেল হাওয়ার মতন মৃদু স্বরে বলে, পছন্দ হয়েছে? অনিন্দিতার কণ্ঠনালী রোধ হয়ে এসেছে যেন। শব্দ বাক্য সবকিছু দলা পাকিয়ে যাচ্ছে। উত্তরস্বরূপ সে কেবল মিষ্টি হাসল। ইজান বুঝে নিল মেয়েটার আদ্যপান্ত তার আয়ত্তে কিনা। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁটা ধরল তাই। ঘরগুলোর ভেতরে টেবিলে দুদিকে মুখোমুখি দুটো চেয়ার রাখা, মাঝখানে রং বেরঙের মোমবাতি জ্বলছে। অনিন্দিতা বসার আগে ইজান চেয়ার টেনে দিল, ইশারায় বসতে বলল। অনিন্দিতা বসার পর সে নিজে বসে পড়ল অপর প্রান্তে। কি খাবে বলো? অনিন্দিতা কোনোই ঠেকালো টেবিলে, গালের নিচে হাত রেখে মুস্কি হেসে বলল, কিছু খাবো না। ইজান চোখ নামিয়ে হেসে ফেলল, বলল, আমাকে দেখে পেট ভরবে নাকি? হ্যাঁ। সহজ স্বীকারোক্তি পেয়ে অবাক হলো না ইজান। হেসে ফেলল নৈশব্দে, ছোট্ট করে বলল, শুধু। ওকে দেন। অনিন্দিতা নির্নিমেষ চেয়ে রইল তার মুখপানে। সময় ফুরালো, তবুও তার ঘোর কাটল না। লোকটার গভীর নেত্রযুগল খাড়া নাক, শেপ করা চোয়াল আর নাকের নিচের গোপ সবখানেই তার দৃষ্টি ছুটল উদ্দেশ্যহীন ভাবে। ইজান হঠাৎই চোখে চোখ রেখে সহস্যে কৌতুক ছুড়ল। কি মিসেস, কন্ট্রোল রাখতে কষ্ট হচ্ছে? মোটেও না। স্মিত হেসে পেছনে হেলে বসলো অনিন্দিতা। ইজান অকস্মাৎ উঠে দাঁড়ালো। অনিন্দিতার কবজি টেনে ধরে বলল, অনেক দেখেছো আমায়, এখন বাইরে চলো। অনিন্দিতা দ্বিরুক্তি ছাড়াই তাল মেলালো। ওরা বেরিয়ে এলো, দাঁড়ালো লেকের ধার ঘেঁষে। তখন গ্রীষ্মের দাপট শেষের দিকে। রাত নামলেই হিম শীতল হাওয়ার ঝাপটা এদিক ওদিক বয়ে যায়। শীত এলো বলে অনিন্দিতা গভীর নিঃশ্বাস টানে। মশগুল হয় কল্পনায়। মানসপটে ভাসে 12 মাস আগের কিছু দৃশ্য, অনিচ্ছাকৃত পাওয়া কিছু সুন্দর মুহূর্ত। সবটা এখন স্মৃতি। ইজান তার বাহু ছেড়ে পেছন দিকে দাঁড়িয়েছে। তখন ভাবনার সুতো ছিঁড়তে সে অভিনব কৌশল অবলম্বন করল। নীলডাঙ্গা জামদানির আঁচলটা অতি সন্তপর্ণে কাঁধে তুলে দিয়ে পেছন হতে 2 হাতে ছুঁয়ে দিল মেয়েটার পেট। আস্তে ধীরে তার স্পর্শ গাঢ় রূপ নেয়। এই নিস্তব্ধ প্রকৃতির গোমরটাই হারিয়ে যাওয়া মেয়েটির ধ্যান ভাঙে এবার। শিউরে উঠে থেকে ঘাড়ের উপর উষ্ণশ্বাসের অস্তিত্ব টের পায় স্পষ্ট রূপে। আজ ঘুম নিবরাস খুশি, দুজনেরই নাগালের বাইরে। রাত বাজে 3টার কাছাকাছি। নিস্তরঙ্গ অদ্ভুত শান্তিতে আচ্ছন্ন পুরোরম। কেবল দুজন মানবের উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ আর ঘড়ির কাঁটা টিকটিকি আওয়াজ কর্ণগোচর হচ্ছে। নিবরাস এক ধ্যানে চেয়ে রইল খুশির কাপড়ে ঢাকা পেটটার দিকে। খানিকক্ষণ বাদে মুখ খুলল, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, তাই না খুশ? খুশি আনমনে মাথা নাড়িয়ে সাহেব জানালো। নিবরাস 2 হাতের আজলায় তার গাল ভরে মুখমণ্ডল ভাসিয়ে দেয় অজস্র চুমুর বর্ষণে, হৃদয় সিক্ত করে চেনা সুখে। সময় খুইয়ে তাড়াহুড়োহীন উত্তাল স্পর্শে, খুশির চিত্তে প্রকম্পন, চোখের পাতা বুঝে আসে আবেশে। নিবরাস থামে, কপালে কপাল ঠেকিয়ে বলে, এমন শ্রেষ্ঠ অনুভূতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ খুশবু জান আমার। নিবরাস খেয়াল করে বুঝে রাখা অক্ষিযুগল হতে কপল বেয়ে নোনা জলের এলোমেলো বাড়িধারা নেমেছে। তবে ও বিশেষ চমকায় না। খুশি ওর গলা জড়িয়ে আহ্লাদি স্বরে বলে, আমি একা কাঁদবো না নিবরাস। তো কি চাইছো, আমিও কাঁদি? নিবরাস নিঃশব্দে হাসে। চোখ খুলে অমায়িক মায়া মিশ্রিত সেই হাসি দেখে খুশি অকপটে উত্তর ছুড়ে, হ্যাঁ। জবাব পেয়ে নিবরাস তাকে নিজের সঙ্গে লেপটে রাখে। সময় গড়াতেই সে টের পায় তার অক্ষি কোটরে জমে থাকা অশ্রুকণাগুলো এবার বাধারা হয়ে গাল বেয়ে নেমে এসেছে।
আজ ইহাব বসতে শিখেছে। হামাগুড়ি দেওয়াটা এখন তাদের নখ দর্পণে। হামাগুড়ি দিতে দিতে তারা দাদুর রুম অবধি পৌঁছে যায়। কখনো কখনো আবার সিঁড়ির দিকে যেতে উদ্যত হয়। তখন বাড়ি জুড়ে হইচই শুরু হয়। সবাই তাদের ধরতে এসে নাকানি চোবানি খায়। এতেও তারা বিশেষ ধরনের এক মজা পায়। ইজান ফিরল আজ দেরি করে, গভীর রাতে। আন্দাজ মতে ছেলে দুটোর এখন গভীর ঘুমে থাকার কথা। দিন পাল্টেছে, সেই সঙ্গে পাল্টেছে তাদের অভ্যাসও। এখনও তারা সন্ধ্যার শেষ ভাগেই ঘুমিয়ে কুপকাত হয়। ইজানের ধারণাই ঠিক, দুজনে হাত পা ছড়িয়ে অর্ধেক বিছানা দখল করে ঘুমাচ্ছে। অনিন্দিতা তখন বই হাতে এক কোনায় বসা, সমস্ত মনোযোগ হাতের বইয়ে। আদতে বই পড়া একটা অজুহাত কেবল, সে ইজানের অপেক্ষায় এখনো জাগ্রত। ইজান কি এতই অবুঝ? বইয়ের কাজ কারবার তার টুটস্থ। ও রুমে ঢুকে দরজা আটকায়, গা থেকে এক ঝটকায় পাঞ্জাবি খুলে ছুঁড়ে মারে মেঝেতে। অনিন্দিতা আর চোখে তাকায়, নির্লিপ্ত কণ্ঠে জানতে চায়, রেগে নাকি? না, ওরা ঘুমিয়েছে। কখন? অনেক আগে। আচ্ছা। ইজান ছুটে ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হতেই দেখে রুমের ছবি সুরত পাল্টে গেছে। ইহাব উঠে পড়েছে। মাঝরাতে তাদের ঘুম ভাঙে প্রায়শই, তখন খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ থেকে জোর করেও পুনরায় আর শোয়ানো গেল না। সে বাবাকে দেখে মিষ্টি করে হাসলো। হামাগুড়ি দিয়ে এগোতে চাইলেই অনিন্দিতা আটকে ফেলে, চোখ রাঙিয়ে বোঝায়, পড়ে যাবে। ইহাব ভয় পায় না, মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে আর একটু এগিয়ে গিয়ে বোঝায়, বাবা ধরে ফেলবে। সত্যি সত্যি কিনারায় পৌঁছানোর পূর্বে ইজান ব্যগ্র পায়ে ছুটে আসে, কোলে তুলে নেয়। ছোট্ট দুটো হাত কোনো মতে তার গলা জড়িয়ে ধরে, কামড়ে খেতে চায় গাল। লালা দিয়ে পুরোটা গাল ভিজিয়ে দিলেও ইজান টু শব্দ অবধি করল না। ইহাব একসময় ক্লান্ত হয়ে কাঁধে মাথায় আলিয়ে দেয়। অর্পা খন্দকার নিবাসে আসতে চাইছিল না ইচ্ছে করে, কিন্তু অনিন্দিতার সঙ্গে দেখা করাটাও আবশ্যক। জাফর আমতানের বাড়িতে যাওয়া আসা হয় না অনিন্দিতার, তাই এক প্রকার উপায়হীন বাধ্য হয়েই আজ এখানে উপস্থিত হতে হলো তার। অনিন্দিতা লিভিং রুমে বসেছিল, মেঝেতে ছেলেরা খেলছে আপন মনে। সদর দরজায় চোখ যেতেই সে চটজলদি উঠে দাঁড়ায়। খুশির ঝলকে উজ্জ্বল হয় মুখশ্রী। এক ছুটে এগিয়ে যায়, প্রায় চেঁচিয়ে ওঠে, তুই এসেছিস? অর্পা হেসে তাকে জড়িয়ে ধরে, লক্ষ্য করে পেছন থেকে দুই চালা চোখ বড্ড কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে আছে। অর্পা অনিন্দিতাকে ছেড়ে ব্যস্ত পায়ে তাদের কাছে যায়। সে দুটো গাড়ি এনেছে, সেগুলো একপাশে রেখে সে দুই হাত বাড়িয়ে ইহাব নির্দ্বিধায় এগিয়ে আসে আনন্দ চিত্তে। তার নতুন মানুষ ভালো লাগে, সবার কোলে চড়তে তার ভীষণ আনন্দ অনুভূত হয়। অন্যদিকে ইয়াজ ঠোঁট উল্টে মায়ের দিকে তাকায়। অনিন্দিতা কপাল চাপড়ায়, বুঝে যায় কিছুক্ষণের মাথায় বাড়ি কাঁপিয়ে কেঁদে উঠবে সে, তাই এগিয়ে এসে তাকে কোলে তুলে নেয়। অর্পা দুজনে চোখ মুখ পরক করে নিবিড় ভাবে। শেষমেশ আফরোজের সুর তুলে বলে, চেহারার দিকে তাকালে তো শুধু ভাইয়ার ছেলেই মনে হয়, তোর কিছুই পাইনি রে। অনিন্দিতা মাথা নাড়ে। দুজনে দেখতে একরকম, বাবার কার্বন কপি, শুধু স্বভাব চরিত্রে দুজনের ভেতর এক আকাশ সম তফাৎ। স্বভাবের দিক থেকে তারা ঠিক যেন ইয়ামিন ইয়ামাদ, অর্থাৎ পুরোদমে বিপরীত। ইয়ামিনের কথা মনে পড়তে অনিন্দিতা ভাবুক হয়। সেই মুহূর্তে বাড়িতে নেই, তবে ফিরতে কতক্ষণ। তুই বস, আমি আসছি। ইয়াসকে নিয়ে অনিন্দিতা রান্নাঘরে ছুটে শশীকে নাস্তা বানানোর কথা বলে আবার ফিরে আসে। অর্পা তখন সোফায় বসা, ইহাব তার ওড়না ধরে টানা হেসরায় ব্যস্ত। অনিন্দিতা বসতে বসতে বলল, তোর শ্বশুরবাড়ির সবাই কেমন আছে? ভালোই। সাহিল ভাই ছুটি পায়নি আর? অর্পা লাজুক হাসে, কয়দিন আগেই তো এসে গেল, আর আসতে অনেক দেরি। অনিন্দিতা নিগুড় দৃষ্টিতে তার হাসির ফাঁকে অদ্ভুত দুটি ছড়ানো শ্যামলা মুখশ্রী পরখ করে। মেয়েটা নিজের স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, বিনিময়ে তার চেয়েও দ্বিগুণ ভালোবাসা ফেরত পায়। জরুরি নয় ভালোবাসার বিপরীতে ভালোবাসা পাওয়া, তবুও এত এত একতরফা ভালোবাসার ভিড়ে এমন পূর্ণতার সাক্ষী হতে কার না প্রাণ জুড়ায়। অনিন্দিতা খুব করে চাইত অর্পা যেন জীবন দশায় সুখী হয়। গায়ের রং, পারিবারিক অবস্থান নিয়ে অসংখ্যবার সে হেনস্থা হয়েছে। সেসব তিক্ত অভিজ্ঞতা যেন একসময় তুচ্ছ মনে হয় অর্পার কাছে। এইটুকুই তো চাওয়া ছিল, খোদা সেই চাওয়া পূরণ করে দিয়েছেন। অনিন্দিতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মুস্কি হেসে অন্য প্রসঙ্গ তোলার ক্ষণে বাইরে থেকে হুল্লোড় শোনা যায়, ভাবিমনি। ইয়ামিনের কণ্ঠ। অর্পার গোটা কায়া গুটিয়ে আসে অজানা আতঙ্কে। দরদর করে ঘাম ছুটে কপাল বে। পলকের মাথায় দেখা মেলে কণ্ঠের মালিকের। হাত ভর্তি খেলনা সমেত সে ব্যস্ত পায়ে ভেতরে প্রবেশ করতেই থমকে দাঁড়ায়। অবিশ্বাস্য দৃষ্টিতে পলক ঝাপটালো। পরপরই মাথা ছাড়া দিয়ে নিজেকে ধাতস্থ করলো ইয়ামিন। অনিন্দিতার দিকে তাকিয়ে বলল, আমার দুই জান বাচ্চা কি ঘুম? অনিন্দিতা হেসে মাথা নাড়ে। আজ কোলে ঘুমিয়ে পড়েছে, তবে ইহাব এখনো জেগে। সে ইশারা দিয়ে বলল, একজন ঘুমা।
এবার কিন্তু হাই কোয়ালিটির খেলনা এনেছি ভাবিমণি, 2 তালা থেকে পড়লেও ভাঙবে না। অনিন্দিতা হেসে ফেলে, হাসে ইয়ামিনও। গত সপ্তাহে 2 তালা থেকে একটা গাড়ি ফেলে দিয়েছিল ইয়াস। সেই গাড়ি ভেঙে 3 টুকরোয় বিভক্ত হয়ে গেছিল বলে 2 ভাই বিভৎস কান্নায় সকলের কানের পর্দা ছিঁড়ে ফেলেছিল প্রায়। হাসতে হাসতে অনিন্দিতা এক পলক অর্পার পানে চায়। তার ফ্যাকাশে পাংশুটের চেহারা দেখে তার মনে প্রশ্ন জাগে। ইয়ামিন বরাবরই মিশুক প্রকৃতির, মাঝখানে কি যে হলো? সে কারোর সঙ্গে কথা বলাই তেমন আগ্রহ খুঁজে পেত না। এখন আস্তে ধীরে তার পুরনো অভ্যাস ফিরে আসছে। সে বেশ জড়তা নিয়ে হঠাৎ জিজ্ঞেস করলো, কেমন আছেন? প্রশ্নটা অর্পার উদ্দেশ্যেই করা। অর্পা থমকায়, যন্ত্রের মতন নিষ্পাপ কণ্ঠে জবাব দেয়, ভালো। ইয়ামিন আর অপেক্ষা করলো না, খেলনাগুলো রেখে নিজের রুমে চলে গেল। তার পরপরই ইমাদ এলো। সে অর্পাকে দেখে মুখ কালো করে ফেললো। সৌজন্যতাবোধ দেখালো না ভুলেও, এক প্রকার উপেক্ষা করেই চলে গেল উপরে। খুশির পেট বেশ বড় হয়েছে, ঢিঢিলে ঢালা কামিজ পরলেও দৃশ্যমান হয় তা। খুশি দিনের বেশিরভাগ সময় আয়নার সামনে বসে রয়, আয়নার প্রতিবিম্বের দিকে একদৃষ্টে চেয়ে থাকে। মঞ্জু তখন কতটুকু প্রশান্তিতে মিলিয়ে যায় সেটা খুশি ছাড়া আর কেই বা বুঝে। দিন যত যাচ্ছে ওর মুখ শুকিয়ে আসছে, শরীরে পুষ্টি কম, রক্ত কম, কত কি জটিলতা। নিবরাস মাসে অন্তত 2 বার ডাক্তারের কাছে ছুটে যায়, ফল নিয়ে আসে রোজ। তবে খুশি সেসব খেতে পারলে তো। আজ নিবরাস লাজ লজ্জা ভুলে খাবিরকে কল দিল, অনুনয় করে বলল, খাবির ভাই আমার, তুমি কি তোমার বউ বাচ্চা নিয়ে আমার বাসায় আসতে পারবে প্লিজ? খুশির ডেলিভারির পরপরই চলে যাবে, গাড়ি আছে, অফিসে যাওয়া আসার কোনো অসুবিধা হবে না তোমার। খুশি তখন হাঁ করে তার মুখের দিকে চেয়েছিল। বনে গেছিল বাখারা হতবুদ্ধি। নিবরাস এত উৎকণ্ঠা তাকে নিয়ে, এতটা পাগল। খুশির মাথায় হাত উঠে গেছিল। ফোনের ওপাশে খাবিরও শব্দ করে হাসছিল। নিবরাস অসহায় গলায় তখন আবার বলল, হেসো না খাবির, কাজের খালাকে দিয়ে ভরসা পাই না। খুশি তাকে ফুজুং ভাজুং বুঝিয়ে নিজে কাজ করতে চলে যায়। এত ধুরন্ধর তোমার বোন, বকতেও পারি না। তুমি প্লিজ আসবে? অফিসের ব্যস্ততা ফেলে খাবিরের আসাটা আদতেই সম্ভব নয়। এখান থেকে অফিসটা যথেষ্ট দূরে, গাড়িতে আরও আছে। কিন্তু খাবির রাজি হলো না। যতই হোক ছোট বোনের বাড়িতে সে দিনের পর দিন থাকতে পারবে না। চক্ষুলজ্জা বলতেও তো কিছু আছে। তবে সে নিবরাসকে নিরাশ করলো না, জানালো জ্যোতি অবশ্যই যাবে, যতদিন প্রয়োজন ততদিন থাকবে। সেই মোতাবেক আজ ওদের আসার কথা। একটা রুম পরিষ্কার করা হয়েছে, সেখানেই ওরা থাকবে। আচানক কলিং বেল বেজে উঠতেই খুশি বিছানা ছেড়ে ধীরে সুস্থে উঠে বসে। সে জানে দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটার কোনোরূপ তাড়া নেই, তাই ও মন্থর গতিতে হেঁটে গিয়ে দরজা খুলে। নিবরাসকে দেখে খুশি হলেও পরক্ষণে সে বিস্ময়ে ধাবনে যায়। জ্যোতি তার ছেলে নিয়ে দাঁড়িয়ে। নিবরাস ভেতরে ঢুকতে ঢুকতে ক্লান্তি ছড়া কণ্ঠে বলল, তোমার ভাইকে বিশ্বাস নেই। ভাবিকে সকালে পাঠাবে বলে ফোন বন্ধ করে বসে আছে, তাই আমি গিয়ে ওদের নিয়ে এলাম। জ্যোতি মিটমিটিয়ে হাসে, দেখে না স্ত্রীর প্রতি অত্যাধিক ব্যাকুল পরিষ্টিকে। পরপর তাকায় খুশির দিকে। সে লজ্জায় চুবুথুবু, এলোমেলো দৃষ্টি লুকাতে ব্যস্ত। কিন্তু শেষমেশ ধরা পড়তেই হলো জ্যোতির কাছে। জ্যোতি শব্দ করে হেসে ফেলল, কাজ ঘেঁষে ফিসফিস করলো, খুব সুন্দর হয়ে গেছো খুশি। ভাইয়া বেশি বেশি ভালোবাসা পেয়ে, তাই না? খুশির চোখ দুটো প্রকট আকার ধারণ করে, কুণ্ঠির স্বরে বলে, যা ভাবি, মজা করো না তো। ভাবি নিশ্চয়ই ক্লান্ত। ওই যে সামনের রুমটা আপনাদের, আরামসে গিয়ে ফ্রেশ হন। নিবরাসের কথায় সায় জানিয়ে জ্যোতি ছেলেকে নিয়ে সেদিকে পা বাড়ায়। সে চোখের আড়াল হতে নিবরাস খপ করে খুশির হাত নিজের মুঠোয় বন্দি করে নেয়। মিছে মিছে রাগ দেখিয়ে বলে, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার একটা কথাও মানো না খুশ। খুশি হতাশ নিঃশ্বাস ফেলে। নিবরাস তাকে ধরে নিয়ে যায় রুমে, বিছানায় শুতে বলে। খুশি ঝটফট শুতে গেলেই ধমকে ওঠে, বোধ বুদ্ধি আর তোমার হলো না। গায়ালানোর পূর্বে পিঠের ওপর থেকে লম্বা চুলগুলো সরিয়ে বালিশের উপর মেলে দেয় ও। খুশি কপাল কুঁচকে অপলক দৃষ্টিতে তাকে দেখে। নিবরাস কপালের উপর শব্দ করে চুমু খেয়ে বলে, খবরদার, এখন তেজ দেখাবে না। খুশি খেকিয়ে করে ওঠে, দেখালে কি করবেন? নিবরাস দমে যায়, মিনমিন করে বলে, কি আর করব, চুমু দিয়ে ঠান্ডা করব। অতসী আজ বহুদিন পর অনিন্দিতার কাছে এসেছে। অকারণে আসেনি অবশ্য। কাল তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। বাবার এক বন্ধুর ছেলে পাত্র, নাম ডাকের কমতি নেই। জাফরের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। অফিসের প্রেসারে তার মাথা ধরে যায়, স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। অনিন্দিতাকে তাদের বাড়িতে নেওয়ার জন্যই অতসী এসেছে।
তবে এই খবর কিভাবে যেন বাতাসের ঝাপটার মতন শরতের কানে পৌঁছে গেল। এই কাজের ক্রেডিট অবশ্যই আমিনের। সে সহ বাকিরা সবাই এসব ব্যাপারে অবগত, শুধু শরৎ নিজেই দোটানায় ভুগছে। শরৎ ঝটপট কাজ ফেলে হাজির হলো। অতসী তখন লিভিং রুমে মেঝেতে বসে ইয়াজ আর ইহাবের সঙ্গে খেলছে। চরম অবাক্তয় শরতের ভুরুযুগল বেঁকে যায়। মেয়েটা এইটুকুনি বাচ্চাদের সঙ্গে হাত পা ছড়িয়ে খেলতে বসেছে, ননসেন্স একটা। শরৎ ধূপধাপ পা ফেলে তার সামনে দাঁড়ায়। অতসী এক পলক চোখ তুলে তাকে দেখে, আবার খেলায় মনোযোগ দেয়, বিশেষ বিকার দেখায় না। শরৎ আরেক দফায় অবাক হয়ে ধপ করে সোফায় বসে পড়ে, কটমট চোখে পরক করে চলে অতসী নামক মেয়েটাকে। ইয়াজ আর ইহাবের পরনে পান্ডার মতন জ্যাকেট। মাটিতে নামানোর আগে তাদের এভাবেই প্যাকেটিং করা হয়, না হলে ঠান্ডা দিয়ে ফেলে। অনিন্দিতা শরবত হাতে নিয়ে আসে। শরৎকে দেখে চমকায় বেশ। এই অসময়ে তার আসার কথা নেই। ও শরবতের গ্লাসটা অতসীর পানে বাড়িয়ে দিতে দিতে প্রশ্ন করে, শরৎ ভাই যে কখন এলেন? শরৎ গলা ছেড়ে নিজেকে ধাতস্থ করে বলে, এই তো ভাবি, মাত্রই। কোনো দরকার? শরৎ বিব্রত হয় দারুণ। না ভাবি, এমনি। আচ্ছা বসুন তাহলে, আমি শরবত আনি। শরৎ মাথা দোলায় নিশ্চুপে। অনিন্দিতা চলে যায়। অতসী সোফায় উঠে বসে। হাতের নাগালে গ্লাস পেলে বিচ্ছু দুটো হামলা করতে দেরি করবে না। শরবত পানের ফাঁকে এক পলক শরতের দিকে তাকায় অতসী। অমনি শানিত দৃষ্টির কবলে পড়ে সে বিষম খায়, কেসে ওঠে। শরৎ উঠে আসে তড়িৎ। চোখ মুখ ফেটে উঠে উৎকণ্ঠা ভাব, ব্যস্ত হয় সে। ঠিক আছো? অতসী নিজেকে সামলে কোনো মতে মাথা নাড়ে। শরৎ আগের জায়গায় বসে আবার কঠিন রূপ ধারণ করে। জলদ গম্ভীর গলায় জিজ্ঞেস করে, যতটুকু ম্যানার ছিল অতটুকু গিলে ফেলেছো দেখছি। সামনে কেউ বসে থাকলে ভালো মন্দ জিজ্ঞেস করতে হয়, ভুলে গেছো? অতসী শরবতটুকু শেষ করে গ্লাস রাখে টি টেবিলের ওপর। চিবিয়ে চিবিয়ে বলে, জি ভুলে গেছিলাম, আপনার বলে মনে পড়লো। তা কেমন আছেন ভাইয়া? শরৎ ভেবাচাকা খায়, হতবিহ্বল হয়ে শুধায়, আমি তোমার কোন জন্মের ভাই অতসী? এই জন্মের। শরৎ চোখ রাঙায়, আমি তোমার ভাই নই, আমাকে ভাই ডাকবে না। অতসী কাঁধ উঁচিয়ে নির্বিকার গলায় বলে, ওকে। শরৎ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। পর মুহূর্তেই মানসপটে একটা দৃশ্য ভেসে ওঠে। গত সপ্তাহে সে অতসীর কলেজের সামনে গেছিল। ছুটির সময় দেখলো মেয়েটা এক ঝাঁক বন্ধু বান্ধব নিয়ে বেরোচ্ছে। সেখানে ছেলেদের সংখ্যা নিছকই কম ছিল না। মুহূর্তটার কথা মনে পড়তেই তার অন্তর দা বানালে ঝাড়খাড় হয়ে, মস্তিষ্ক হয় নিয়ন্ত্রণহীন, রাগের গেড়াকলে পৃষ্ঠ। ও রুদ্ধকলায় জিজ্ঞেস করে, তোমার সত্যি ডানা গজিয়েছে অতসী? ছেলে বন্ধু নিয়ে উড়ে বেড়াচ্ছ খুব? অতসীর সম্মতিসূচক উপর নিচ মাথা নাড়ে, বলে, ঠিক, কলেজে উঠেছি, ফ্রিডম এনজয় করব না? ছেলে বন্ধুদের সাথে ঘোরা আবার কি ধরনের এনজয়? এক ধরনের এনজয়ের আওতায় পড়ে তা, ও আপনি বুঝবেন না। সারা জীবন তো গর্দভি থেকে গেলেন। শেষের বাক্যটা বেড় করে বলল অতসী। শরতের গাপিত্তি চলে যায় এমন বিদ্যুৎত্মক কথায়। প্রত্যুত্তর দেওয়ার পূর্বেই অনিন্দিতা হাজির হয়। ঘেমে নেয় একাকার সে। শরতের দিকে শরবতের গ্লাস বাড়িয়ে দিয়ে সে বসে অতসীর পাশে, বলে, শরৎ ভাই কষ্ট করে একটু ইজানকে কল দিন না, আমার ফোনটা উপরে রেখে এসছি। শরৎ ফোন বের করে, ইজানকে কল লাগালো। অনিন্দিতার দিকে ফোন বাড়িয়ে দিয়ে শরবতের চুমুক বসালো। 2 ঢোক গিলার ক্ষণেই শুনতে পেল অনিন্দিতার চটপটে কণ্ঠের কথা, অতসী এসেছে আমাদের নিতে, গাড়ি আছে সঙ্গে, আমি গোছগাছ করে নিয়েছি, পাত্রপক্ষ কাল দুপুরের আগে আগে আসবে শুনলাম। শরৎ বড় বড় চোখে তাকায় অতসীর দিকে। সে একমনে বাচ্চাদের সঙ্গে খেলতে ব্যস্ত। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হয় শরতের। হৃদয় দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। অনিন্দিতা ফোনটা তার দিকে বাড়িয়ে দেয়। ইজান তখনও লাইনে। কানে ঠেকাতে সে গমগমের স্বরে শরৎকে জিজ্ঞেস করে, তুই এই সময় বাড়িতে কি করছিস? তোকে না কাজ দিয়েছি? শরৎ ঢোক গিলে উঠে দাঁড়ায় অবিলম্বে। আধ খাওয়া শরবতের গ্লাস রেখে চড়ানো কণ্ঠে বলে, কাজ শেষ ভাই, আমি বেরিয়ে যাচ্ছে। সে এক প্রকার দৌড়েই বেরিয়ে যায়। অনিন্দিতা অতসী দুজনেই দারুণ হতভম্ব হয়। এই মুহূর্তে অতসী আটকে আছে এক বিব্রতকর পরিস্থিতিতে। ফেসেছে সে বিশাল ফ্যাসাদে। বর্তমানে তার গলায় ইহাব ঝুলে আছে আর পা জড়িয়ে আছে ইয়াজ। সে আপাতত নিজের রুমে পাত্রের সামনে। পাত্র জাফর আদনানের এক বন্ধুর বড় পুত্র, নাম তার সাদাত। ক্ষণকাল পূর্বে তাদের দুজনকে আলাদা করে কথাবার্তা বলার সুযোগ করে দেওয়া হয়েছিল। অতসীকে অনুসরণ করে সাদাত যখন রুমে প্রবেশ করলো, তখনই হঠাৎ সে অনুভব করলো 2 পায়ের ফাঁকে কিছু একটা নড়াচড়া করছে। সাদাত যেই না চেঁচিয়ে উঠবে, তখনই দেখে পায়ের ফাঁকে ছোট্ট একটা দেহ আটকে আছে।
তার পা গলিয়ে সামনে এগোতে চাইছে। সাদাত তড়িঘড়ি করে পা সরাতে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলে। একসময় পৌঁছে যায় কাঙ্ক্ষিত মানুষটার কাছে। সাদাতের ন্যায় অতসীরও তখন একই দশা। সে হতবিহ্বল চোখে মাথা নুয়ে ইহাবের দিকে তাকায়। সে খিটমিট করে হেসে ওঠে, হাত বাড়িয়ে দেয় সানন্দে। হতসী আহ্লাদী হয়ে তাকে কোলে তুলে সেই ক্ষণে হাজির হয় আরেকজন ইয়াজ। একে একে দুই ভাও ঘেরাও করে অতসীকে, যেন অতসী কেবল তাদের, আর কারোর কোনো অধিকার নেই অতসীর কাজ ঘেঁষার। সাদাত নামের লোকটি অবাক্তার কাটিয়ে উঠলেই দ্রুত পায়ের কাছে ঝুঁকিয়ে কোলে নিতে চাইলেন ইয়াজকে, কিন্তু সে ভয়াবহভাবে তাকে রিজেক্ট করলো। মুখ ঝামটা মেরে এটে রইল অতসীর পায়ের সঙ্গে। অতসী হাসার চেষ্টা করে, ইতস্তত কণ্ঠে বলে, ও আসলে সবার কাছে যায় না, আমাকেও ভুলে যায় মাঝে মধ্যে। সাদাত নিজেও হাসার চেষ্টা করে, সহজ হতে বলে, দ্যাট ওকে, বাচ্চা কাচ্চা আপনার খুব ভালো লাগে, আই গেন। অতসী মাথা নাড়ায়, জি। ও আবার বলে, ইয়াব সবার কোলে যায়, ওকে নিবেন? শিওর হয় নট। সাদাত পুনরায় হাত বাড়িয়ে দেয়, কিন্তু ইহাবও মুখ ঘুরিয়ে নেয় তার দিক হতে। অতসীর গলা আষ্টে পিষ্টে জড়িয়ে নেকি সুরে কেঁদে ওঠে। অতসী ভারী লজ্জা পায়, বের করে, নাটক বাজে, মান সম্মান খেয়ে দিলে পুরো। সাদাত পুনরায় বাড়ানো হাত গুটিয়ে আনে, তাই ঠিক করে বলে, বাচ্চারা আমার কাছে কখনোই আসতে চায় না, আমারও তেমন আগ্রহ নেই। ইয়াজ নিজ হতে তার দিকেই মুখ উঁচিয়ে চেয়ে আছে। গোলগাল মুখশ্রীতে রাগের আভাস, যেন বোঝাচ্ছে, তোর আগ্রহ আবার কি রে? মিথ্যা বলার জন্য তোকে আমি দ্বিতীয়বারের মতো রিজেক্ট করলাম, যা